একটা প্রথমত একটা ছোট্ট টিউমারের মতন শুরু হয়, যেটা আর্লি স্টেজে ধরা পড়াটা খুব ডিফিকাল্ট, কারণ সিমটম না হলে কেনই বা কেউ কোনো টেস্ট করবে। সেটা আস্তে আস্তে বড় হতে হতে যখন অনেকটা সাইজে বড় হয়ে যায় বা তার থেকে সেটা অন্যান্য জায়গায় ছড়িয়ে লাংসের বাকি এরিয়াসগুলোতে যায়, বা ধরুন লাংসের চারিদিকে জল জমাতে শুরু করে, ক্যান্সার, যেটা ফ্লুইড অ্যাকুমুলেশন বলি আমরা, তখনই মেইন লাং ফাংশনে প্রবলেম হতে শুরু করে। মানে শ্বাসকষ্ট হওয়া বা বুকে ব্যথা হওয়া বা কাশির সঙ্গে রক্ত পড়া, এই চারটে হলো সবচেয়ে কমন সিমটম যেগুলো লাং ক্যান্সার হলে আমরা সাধারণত দেখি। একেবারেই তাই স্যার। এই প্রসঙ্গে জিজ্ঞেস করব যে এই লাং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরস কি কি রয়েছে, কেন হয় এই লাং ক্যান্সারের সমস্যা? দেখুন, লাং ক্যান্সারের সবচেয়ে কমন রিস্ক ফ্যাক্টর যেটা, সেটা অবভিয়াসলি আপনি যেটা বললেন, স্মোকিং ছাড়া অ্যাটমসফিয়ারের পলিউশনের ডিগ্রি অফ পলিউশনের উপর অনেকটা ডিপেন্ড করে। খুব বেশি পলিউটেড সিটি যেগুলো আছে তাতে প্রবণতা বেশি থাকতে পারে। যারা যারা কাজের সূত্রে এমন কোনো ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে চাকরি করেন যেখানে খুব ছোট ছোট পার্টিকেলস সারাক্ষণ ঘুরে বেড়ায় তাদের নিঃশ্বাস নেওয়ার জায়গায়, মানে ধরুন অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে বা এই বালি এটসেট্রা, এগুলো নিয়ে যারা খুব বেশি কাজ করেন, বা ধরুন কোনো বড় কোল মাইন, সেগুলোতেও যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কি হয় যে কনস্ট্যান্ট একটা পার্টিকুলার ডিপোজিশন হয় লাংসের মধ্যে, নিঃশ্বাসের মাধ্যমে সেটা যায় ভেতরে গিয়ে ডিপোজিট হয়, এবং সেগুলো একটা ক্রনিক ইনফ্লামেশন সৃষ্টি করে। সেই ক্রনিক ইনফ্লামেশন থেকে অনেক সময় ক্যান্সারাস দিকে যেতে পারে। বাট মোস্ট কমনলি যদি বলেন তাহলে সেটা হচ্ছে স্মোকিং এবং পলিউশন। একেবারেই তাই স্যার। এই প্রসঙ্গে আরো একটা বিষয় জিজ্ঞেস করব। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সাধারণত মানুষজন খুব একটা সচেতন নন, যে এই লাং ক্যান্সারের কি কোনো টাইপ রয়েছে, বিশেষ করে কোনো রকম? টাইপ আছে। টাইপ যদি আলাদা করে দেখতে হয়, অনেক রকম টাইপ আছে, কিন্তু প্রাইমারিলি আমরা ট্রিটমেন্টের জন্য দুটো টাইপে ভাগ করি। একটা হচ্ছে পিওর লাং ক্যান্সার, আর একটা হচ্ছে লাংয়ের মধ্যে অন্য কোথাও যে থেকে ওটা ক্যান্সার, মানে ধরুন সেটা সার্কোমা বলে একটা জিনিস হতে পারে, লিম্ফোমা হতে পারে, বাট সেগুলো খুব রেয়ার। মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে প্রাইমারি লাং ক্যান্সার, এবং প্রাইমারি লাং ক্যান্সারের দু রকম সাবটাইপ হয়, একটা হচ্ছে স্মল সেল আর একটা হচ্ছে নন স্মল সেল। এই পার্থক্য করার উদ্দেশ্য এটাই যে দু রকমের ক্যান্সারের বিহেভিয়ার দু রকম, এবং তাদের চিকিৎসা পদ্ধতিও কমপ্লিটলি ডিফারেন্ট। সেই জন্য আমরা ডাক্তাররাও প্রাইমারিলি এই দুটো ভাগই ভাগ করি লাং ক্যান্সার। একেবারেই তাই স্যার। এই প্রসঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো। আপনি কথা প্রসঙ্গে অবশ্যই বলেছেন যে কি কি সিমটমস মোটামুটি দেখা যায়, অবশ্যই আমরা এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এক্ষেত্রে আমি একটা ছোট্ট প্রশ্ন তার সঙ্গে জুড়ে দিতে চাই। সেটা হচ্ছে, সাধারণত যখন লাং ক্যান্সারের সিমটমসগুলো শরীরের দিকে কোথাও একটা হানা দিচ্ছে বা বাসা বাঁধছে, তখন সেইটাকে কোথাও একটা গিয়ে মানুষ টিবি বা টিউবারকুলোসিস যেটাকে আমরা বলি সেটার সঙ্গে গুলিয়ে ফেলেন। সুতরাং এই সিমটমসগুলোর সঙ্গে টিউবারকুলোসিসের কতটা পার্থক্য, কতটা সিমিলারিটি, এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে পারি। দেখুন, লাং ক্যান্সার আর টিউবারকুলোসিস দুটোরই সিমটম অনেক জায়গাতেই খুব সিমিলার। তার কারণটা হচ্ছে দুটোতেই একটা লাম্প মতন ফর্ম হয়, এবং তারপর সেখানে একটু ব্লিডিং হতে পারে। দুটোতেই ওজনের পরিবর্তন হতে পারে, ওয়েট লস যেটা আমরা বলি। দুটোতেই খিদে কমে যেতে পারে। দুটোতেই বুকের মানে যে বাইরে, লাংয়ের বাইরে যেই জায়গাটা থাকে প্লুরা বলি, দুটোতেই প্লুরাল এফিউশন হতে পারে। দুটোর ক্ষেত্রেই সিমটমগুলো অনেকটাই সিমিলার, কিন্তু যেগুলো টিবিতে বেশি হয় সেটা হচ্ছে যে জ্বর। টিবি পেশেন্টদের ক্রনিক্যালি একটা লো গ্রেড জ্বর লেগেই থাকে অনেক মাস ধরে, তার সঙ্গে ওজন কমে যাওয়া এবং কনস্ট্যান্ট কাশি হওয়া। জ্বর ব্যাপারটা সাধারণত লাং ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে একটু আনইউজুয়াল। আর আরেকটাও ব্যাপার হচ্ছে যে স্মোকিং এর সঙ্গে রিলেশনশিপ, যারা প্রচুর বেশি স্মোক করেন, তাদের যদি এই সিমটমগুলো হয় তাহলে সেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আর কেউ ধরুন স্মোকিং করেন না, ধরুন অন্যান্য কোনো ট্রিটমেন্ট চলছে যার জন্য তার শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে, বা খুব অন্যান্য অনেক অসুখ বিসুখকে ভুগছেন, তার যদি এই ধরনের সিমটমস কিছু হয়, তখন আমরা ভাবি যে টিবি হচ্ছে কিনা। দুটোর সিমটম মোরাললেস সেম, কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় যে কি এক্স্যাক্টলি কারণ। একেবারে আমরা অবশ্যই সেই ডায়াগনোসিসের বিষয়ে আসবো, কিন্তু তার আগে ওই যে আমরা কথা বলছিলাম টিবি নিয়ে, এই প্রসঙ্গে আরেকটা বিষয় অনেকেই হয়তো
বোঝেন না যে টিবি কোথাও এক থেকে কমিউনিকেবল হলেও ক্যান্সার কিন্তু কমিউনিকেবল নয়, অর্থাৎ ছোঁয়াচে নয়। সুতরাং এই জায়গা থেকে মানুষ কিন্তু ওই ভুল ট্রিটমেন্ট, ভুল ধারণাগুলো মনে রেখে সাধারণত যেটা হয় যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এবং তার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও কিন্তু Right. পেশেন্টদের উপর পড়ে। সেইটা কি খুব মানে এফেক্ট করে পেশেন্টদের স্যার সেই ক্ষেত্রে? ভীষণভাবে। কারণ অনেক ক্ষেত্রেই আমার অনেক পেশেন্টের বাড়ির লোকই আমাকে এসে বলেছেন ট্রিটমেন্ট শুরু হওয়ার কিছু মাস পরে যে ডাক্তারবাবু আমরা তো ওনাকে একদম একটা ঘরে বন্দি করে দিয়েছি। আমি তখনই জিজ্ঞেস করি কেন করেছেন, আমি তো বলিনি এরকম কিছু করতে। তাতে ওনাদের ওই বক্তব্যটাই আসে, দেখুন বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা মহিলারা আছে, তাদের যদি ছড়িয়ে যায়। দেখুন এরকমই যদি হয় তাহলে কোনো একটা পরিবারে যদি কারোর একটা ক্যান্সার হতো তাহলে পরিবারের সবার ক্যান্সার হয়ে যাওয়ার কথা। তাহলে এখন সত্যি কথা বলতে কি প্রত্যেকের পরিবারেই একটা ক্যান্সারের পেশেন্ট থাকেন মোরাললেস, তাহলে তো আমাদের সবারই ক্যান্সার হয়ে যাওয়ার কথা। ব্যাপারটা সেরকম নয়। ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। টিবি ডেফিনেটলি আপনি যেরকম বললেন ছোঁয়াচে, কিন্তু ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়। একেবারে। এবং এই ক্ষেত্রে জেনেটিক্সের বিষয়টা যেহেতু উঠলো, সেই প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞেস করে রাখি দর্শকদের সুবিধার্থে, যে ধরুন যার একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যে কোনো ধরনের ক্যান্সারের, বিশেষ করে আমি যদি লাং ক্যান্সারেরই কথা বলি, তাহলে একটা এজের পর সতর্কতা বা সচেতনতার জন্য, প্রিভেন্ট করার জন্য কি সেই রিলেটেড টেস্ট কিছু করিয়ে রাখা উচিত? দেখুন আমরা যদি লাং ক্যান্সারের কথা বলি তাহলে লাং ক্যান্সারে কিন্তু জেনেটিক কারণে লাং ক্যান্সার হয়েছে এটার সম্ভাবনা অলমোস্ট 2-3% থেকেও কম। সাধারণত জেনেটিক্যালি ট্রান্সমিটেড ক্যান্সার যেগুলো, সেগুলো হচ্ছে ব্রেস্ট, ওভারি, প্রস্টেট, কোলন। এই চারটে হচ্ছে জেনেটিক্যালি ট্রান্সমিটেড। এগুলোর মানে হচ্ছে যে যেসব পরিবারে এই ধরনের ক্যান্সারের পেশেন্ট আছেন তাদের সাবসিকুয়েন্ট জেনারেশনে এগুলো হওয়ার চান্স থাকে, স্পেশালি যদি কিছু স্পেসিফিক জেনেটিক মিউটেশন থাকে। কিন্তু লাংয়ের ক্ষেত্রে ফরচুনেটলি জেনেটিক্সের খুব একটা রোল নেই। আছে 1-2% ক্ষেত্রে, বিশেষ করে কিছু কিছু মহিলারা আছেন যাদের দেখা গেছে পরিবারে প্রত্যেক জেনারেশনেই কোনো এক ফিমেল মেম্বারের ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার হয়েছে। সেই সব ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু জেনেটিক টেস্টিং করি। বাট অ্যাজ সাচ যদি স্ক্রিনিং বলেন যে কোন কোন ক্ষেত্রে আমরা বেশি সতর্ক থাকবো, জেনেটিকের থেকেও স্ক্রিনিংটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা প্রচণ্ড হেভি স্মোকার তাদেরকে স্ক্রিন করাটা বেশি জরুরি। সেক্ষেত্রে যারা নন স্মোকার তাদেরও কি একটা পসিবিলিটি রয়েছে? পসিবিলিটি রয়েছে, কিন্তু তাদের স্ক্রিনিং করে খুব একটা লাভ হয় না, কারণ তাদের ইনসিডেন্সটা এতটাই কম যে স্ক্রিনিংটা খুব একটা কস্ট এফেক্টিভ হয় না। কিন্তু যারা হেভি স্মোকার, মানে আমরা তো স্মোকিংটাকে সায়েন্টিফিক্যালি প্যাক ইয়ার্সে বলি, তো যাদের 30-40 প্যাক ইয়ার্স বেশি স্মোকিংয়ের হিস্ট্রি আছে তাদের কিন্তু রেগুলার বেসিসে লাং ক্যান্সারের স্ক্রিনিং করা উচিত। একেবারেই তাই।